আমরা আজকে সন্তান নিয়ে আলোচনা করব। সন্তান সন্তান বিষয়ে আমাদের খুব বেশি আলোচনার নেই, একদিনেই যথেষ্ট। তথাপি আলোচনা করতে গিয়ে যদি কারোর মনের মধ্যে সন্তান প্রসঙ্গে নানান ধরনের প্রশ্ন আসে, আমাকে বলতে হবে। আমি চেষ্টা করব সন্তান বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার। তো আমরা সন্তান বিচার করি, জন্মছকের পঞ্চম ভাব থেকে। জাতকের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আছে কিনা, জাতকের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আছে কিনা সেটা প্রধানত নির্ভর করে সপ্তম পতির উপরে। সপ্তম পতি যদি বলশালী হয় এবং শুক্র যদি শুভ হয় এবং বলশালী হয়, তবেই জাতক সন্তান জন্ম দিতে পারে। কিন্তু জন্মছকের মধ্যে রবি এবং চন্দ্রকে এক্ষেত্রেও দেখার প্রয়োজন আছে। তো সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আছে কিনা জাতকের মধ্যে, সেটা প্রধানত আমরা জন্মছকের সপ্তম পতিকে স্ট্রং হতে হবে এবং শুক্রকে শুভ ও বলশালী হতে হবে। যতটা বলশালী হবে তত ভালো। এটা D1 চার্টের মধ্যে বলেছি। দ্বিতীয়ত, সন্তান আদৌ হবে কিনা। অনেকের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা থাকে, কিন্তু সবসময় সন্তান হয় না। তো পঞ্চম ভাব থেকে আমরা সন্তানের জন্ম বুঝি। এক্ষেত্রে আমাদের সন্তানের জন্ম হচ্ছে পঞ্চম ভাব শুভ হতে হবে। পঞ্চম ভাব যদি শুভ হয়, তাহলে সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে জাতকের কোনো সমস্যায় পড়তে হবে না।
আর যদি পঞ্চম ভাব পীড়িত হয়, অশুভ হয়, তাহলে সন্তান জন্ম দিতে গিয়ে জাতককে নানা রকম প্রবলেম ফেস করতে হয়। এটি আমরা মেল ফিমেল যে ছকের মধ্যেই দেখি না কেন, সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে পঞ্চম ভাব যদি কারোর অশুভ হয়, তাহলে জাতকের স্ত্রী সে সন্তান জন্ম দেওয়ার সময় পীড়া ভোগ পাবে। অবশ্য এ প্রসঙ্গে আমাদের D7 চার্টের লগ্ন পতিকেও বলশালী হতে হবে। তবে সন্তান জন্ম হবে। এবং D1 এর পঞ্চম পতিকেও বলশালী হতে হবে। আবার বলছি, সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে কতগুলো গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। প্রথমত, পঞ্চম ভাব D1 এর পঞ্চম পতিকে বলশালী হতে হবে। D7 এর লগ্ন পতিকে বলশালী হতে হবে, স্ট্রং হতে হবে। এবং D1 এর পঞ্চম ভাবকে শুভ হতে হবে। অশুভ হলেও সন্তান হয়, কিন্তু ওই যে বললাম জাতকের স্ত্রী পীড়া ভোগ করে। সন্তান যখন জন্মলাভ করবে, সন্তান যখন জন্মলাভ করবে সেই সময় আমাদের D1 এর থার্ড হাউসের দিকে লক্ষ্য রাখতে হবে। সন্তান জন্মানোর সময় থার্ড হাউস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি থার্ড হাউসের মধ্যে গোচরে বৃহস্পতির দৃষ্টি পড়ে বা বৃহস্পতির অবস্থান পায়, তাহলে সন্তান জন্মটা অর্থাৎ সন্তান সুস্থভাবে জন্মগ্রহণ করে। সন্তানের সুস্থতা নির্ভর করে পিতা বা মাতার থার্ড হাউসের মধ্যে গোচরে বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি। তবে হ্যাঁ, জন্মছকের মধ্যে থার্ড হাউসের অধিপতি যদি বলশালী হয়, সন্তান প্রাপ্তিটা খুব ভালো হয়। যদি থার্ড হাউসের অধিপতি দুর্বল হয়, সন্তান আগে পিছে জন্ম লাভ করে।
থার্ড হাউসের অধিপতি যদি দুর্বল হয়, সন্তান নির্ধারিত সময়ের পূর্বে বা নির্ধারিত সময়ের পরে সন্তান জন্মলাভ করতে পারে। যদি সেকেন্ড হাউস শুভ হয়, যদি সেকেন্ড হাউস শুভ হয় তবে সন্তান পুষ্ট লাভ করে। যদি সেকেন্ড হাউস জাতকের সেকেন্ড হাউস পীড়িত হয়, সন্তানের পুষ্টির ঘাটতি হয় মাতৃগর্ভে। তাই সেকেন্ড হাউসও ভীষণ ইম্পর্টেন্ট যখন আমাদের সন্তান আসবে গর্ভে, দেখার প্রয়োজন আছে। সেকেন্ড হাউসের অধিপতি যদি সবল হয় তাহলে নির্দ্বিধায় কোনো বাধা বিঘ্ন ছাড়াতেই জাতক সন্তান মাতৃগর্ভে বড় হতে থাকে। কিন্তু যদি সেকেন্ড হাউসের অধিপতি দুর্বল হয়ে যায় তাহলে নানান রকম সমস্যা মাতৃগর্ভে ওই বাচ্চাটা বা সন্তানটা ভোগ করে থাকে। আপনারা এই বিষয়গুলি খেয়াল রাখবেন। এবার চলে আসি আমরা D7 চার্টের কিছু কথায়। আপনি আপনার সন্তানকে লালন পালন করবেন, এটা নির্ভর করে D1 এর পঞ্চম পতির সবলতার উপর এবং পঞ্চম পতির শুভ অশুভর উপর। আবার বলি, পঞ্চম পতি যদি শুভ হয়, আপনি সন্তানকে ঠিক মতন গাইড দিতে পারবেন। পঞ্চম পতি অশুভ হলে সন্তানকে গাইড দিতে ঠিক মতন পারবেন না। পঞ্চম পতি যদি সবল হয়, সন্তানের প্রতি আপনার আগ্রহ, মনোযোগ, সন্তানের প্রতি একটা দুর্বলতা কাজ করে, মানে পুত্র স্নেহ অন্ধ স্নেহ গড়ে ওঠে পুত্রের প্রতি। যদি পঞ্চম পতি দুর্বল হয়, সন্তানের প্রতি কেয়ারলেস লক্ষ্য করা যায় জাতকের। যদি দেখা যাচ্ছে যে পঞ্চম ভাবের অধিপতি, D1 এর পঞ্চম ভাবের অধিপতি D7 এর 6-8-12 ভাবের মধ্যে অবস্থান করে। আবার বলি, D1 এর পঞ্চম পতি, D1 এর পঞ্চম পতি যদি D7 এর 6-8-12 ভাবের মধ্যে অবস্থান করে তাহলে জাতকের সন্তান হওয়াটা নাকচ হয়ে যায়। অনেক সময় সন্তান হয় না। আমরা দেখি অনেক জাতক জাতিকার সন্তান হয় না,
সেই সমস্ত চার্টে দেখা যাবে যে জাতকের D1 এর পঞ্চম পতি D7 এর 6-12 ভাবের মধ্যে অবস্থান করেছে, তাহলে সন্তান হতে চায় না। খেয়াল করতে হবে, D1 এর নবম পতি সপ্তম পতি যতই স্ট্রং থাকুক, শুক্র যতই বলশালী থাকুক, যদি D1 এর পঞ্চম পতি D7 এর 6-12 ভাবের মধ্যে অবস্থান করে, তাহলে সন্তান হওয়াটা নাকচ হয়ে যায়। এবার চলে আসি আমরা D1 এর লগ্নপতি। D1 এর লগ্নপতি যদি D7 এর 6-12 ভাবের মধ্যে অবস্থান করে, তাহলে জাতকের সঙ্গে তার সন্তানের সম্পর্ক কখনো ভালো হয় না। আবার বলি, D1 এর লগ্নপতি যদি D7 এর 6-12 ভাবের মধ্যে অবস্থান করে, তাহলে জাতকের সঙ্গে তার সন্তানের সম্পর্ক ভালো হয় না। এবার আসি আমরা, অনেকের অনেকগুলো সন্তান হয়। এতক্ষণ পঞ্চম ভাব নিয়ে যা যা বলেছি, অন্যান্য সন্তানগুলোকে পঞ্চম ভাব ধরে নিয়ে বিচার করব। আমরা প্রধানত আমাদের প্রথম স্ত্রীর প্রথম সন্তান বিচার করে থাকি D7 এর পঞ্চম ভাব থেকে। এরপরে দ্বিতীয় সন্তান সপ্তম ভাব থেকে, তৃতীয় সন্তান নবম ভাব থেকে, চতুর্থ সন্তান একাদশ ভাব থেকে, এইভাবে চলতে থাকে। সন্তান স্যার এটা কি D7 এর? D7 দেখতে হবে, D1 দেখলে হবে না। অনেক সময় আমরা দ্বিতীয় বিবাহ করি, বউ থাকুক বা বড় বউ থাকুক বা বড় বউ মারা যাক, যাই হোক না কেন, দ্বিতীয় পক্ষের দ্বিতীয় স্ত্রীর সন্তান হয়ে থাকে। তো দ্বিতীয় স্ত্রীর সন্তান আমরা নবম ভাব থেকে দেখব, D7 এর নবম ভাব থেকে দেখব, বড় সন্তান, দ্বিতীয় পক্ষের স্ত্রীর বড় সন্তান। দ্বিতীয় সন্তান দেখব একাদশ থেকে, নবম থেকে। প্রথম সন্তান দেখব 7 থেকে, দ্বিতীয় সন্তান দেখব নবম থেকে, তৃতীয় সন্তান দেখব একাদশ থেকে। এইভাবে চলতে থাকে। সন্তানের আয়ু, অর্থাৎ পৃথিবীতে সন্তান কতদিন বেঁচে থাকবে, আমরা সন্তানের আয়ু দেখি অষ্টম থেকে। অবশ্যই সন্তানের আয়ু দেখতে গেলে D1 এ কাজ করবে না, ওটা সন্তানের চার্টে যেতে হবে D7 চার্টে। D7 চার্টের অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব সন্তানের
আয়ুর ক্ষেত্রে নির্ভরশীল। অষ্টম ভাবও লংজিভিটি সন্তানের, দ্বাদশ ভাবও লংজিভিটি সন্তানের, দুটো ভাবই লক্ষ্য রাখতে হবে। এদের মধ্যে সম্পর্ক থাকুক বা না থাকুক, যদি দেখা যায় যে অষ্টমপতি এবং দ্বাদশপতি বলশালী হয়েছে, D7 অষ্টমপতি দ্বাদশপতি যদি বলশালী হয়, তাহলে সন্তান অনেকদিন জীবিত থাকবে। আমি এক্ষেত্রে প্রথম পক্ষের বড় সন্তানের প্রশ্ন কথাটা বলছি। আপনারা প্রত্যেকটা সন্তানের অষ্টম ভাব ধরে নিয়ে করবেন। সমস্ত সন্তানের ক্ষেত্রে D7 অষ্টম ভাব এবং নির্ধারিত সন্তানের পজিশন থেকে অষ্টম ভাবের অধিপতিকে স্ট্রং থাকতে হবে। জেনারেলি কি হয়, D7 অষ্টম পতি যদি বলশালী হয়, জাতকের যত সন্তানগুলো জন্মগ্রহণ করে তার অধিকাংশ সন্তানই লংজিভিটি পায় ওখান থেকে। কিন্তু ব্যক্তিগতভাবে প্রত্যেকটা সন্তানের জায়গা থেকে, যেমন D7 পঞ্চমের অষ্টম ভাব দ্বাদশ ভাব, এই জন্যে দ্বাদশ পতিকে বলশালী হলে বড় সন্তানের আয়ু ভালো হয়। এটা হচ্ছে ব্যাপার সন্তান প্রসঙ্গে। সন্তানের থেকে জাতকের সুনাম হবে কিনা, এটা দেখতে গেলে আমাদের D1 চার্টে যেতে হবে। D1 চার্টের দ্বিতীয় ভাবের দিকে লক্ষ্য রাখবো। যদি দেখা যাচ্ছে যে সপ্তম পতি দ্বিতীয় ভাবের সঙ্গে সম্পর্ক রক্ষা করেছে, মানে একটা সম্বন্ধ তৈরি হয়েছে, শুভ সম্বন্ধ, এবং দ্বিতীয় পতি D1 লগ্নপতির মিত্র ক্ষেত্রে শক্তি ধারণ করেছে। D1 লগ্নপতির মিত্র ক্ষেত্রে বসে দ্বিতীয় পতি শক্তি ধারণ করেছে, বলশালী হয়েছে। তাহলে আমরা নিশ্চিন্তে বলতে পারি যে জাতকের দ্বারা তার পিতার সম্মান প্রাপ্তি হবে। চলে আসি আমরা দত্তক পুত্রের কথায়। আমরা দত্তক পুত্র কখন নিই? যখন আমাদের পুত্র হয় না। তো পুত্র হয় না যে জায়গা, সেটা আমি আলোচনা করেছি। পুত্র হয় না কোন জায়গায়? পুত্র না হওয়ার যোগ প্রথমত আমাদের D1 সপ্তম এবং নবম পতি আমাদের দুর্বল থাকে, এবং D7 মধ্যে শুক্র খুব দুর্বল থাকে। D7 মধ্যে শুক্র দুর্বল থাকে, এবং D1 পঞ্চম পতি D7
6-8-12 ভাবের মধ্যে বসে পীড়িত হয়ে যায়, তখন বুঝতে হবে যে জাতকের সন্তান হবে না, নিঃসন্তান যোগ বলে থাকে। যদিও নিঃসন্তান যোগের আরো অনেক কার্যকারিতা রয়েছে, কিন্তু এটা প্রধান ভূমিকা পালন করে। আপনারা এই সূত্রটাকে অবলম্বন করে চর্চা করবেন, চর্চা করতে করতে আপনাদের বাস্তব অভিজ্ঞতা চলে আসবে। নিঃসন্তান হওয়ার পরে জাতকের দত্তক পুত্র নেওয়ার একটা প্রবণতা চলে আসে। আমরা দত্তক পুত্র প্রধানত দেখে থাকি D7 এর নবম ভাব থেকে। D7 এর নবম ভাব থেকে আমরা দত্তক পুত্র পেয়ে থাকি। এক মিনিট। যদি নবমপতির সঙ্গে অষ্টমপতি যুক্ত হয়, D7 বলছি, যদি নবমপতির সঙ্গে অষ্টমপতি যুক্ত হয়, D7 এর নবমপতির সঙ্গে D7 এর অষ্টমপতি যদি যুক্ত হয়, এবং অবশ্যই নবমপতিকে বলশালী হতে হবে, তবেই জাতক দত্তক পুত্র নিয়ে থাকে। এক্ষেত্রে একটা কথা জানা অত্যন্ত প্রয়োজন, আর সেটি হলো D9 যত শুভ হবে, D7 এর নবম ভাব যত শুভ হবে, D7 এর নবম ভাব যত শুভ হবে, দত্তক পেতে তত সুবিধা হবে। যদি D7 এর নবম ভাব অশুভ হয়, দত্তক পেতে অসুবিধা হয়। এখানে আর একটা কথা বলবো আমি, যদি ওই কথাটা শুনে যদি আপনাদের কোনো ধারণা তৈরি হয়, আমরা D7 চার্ট দেখি জাতকের পরবর্তী জেনারেশনকে ইন্ডিকেট করে। সুতরাং জাতকের নাতি নাতনিকেও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। কেমন করে? যেমন D7 এর পঞ্চম ভাব থেকে আমরা আমাদের প্রথম পুত্রকে পেয়ে যাই। তাহলে নবম ভাব হচ্ছে পঞ্চমের পঞ্চম, এই জন্য নবম ভাব থেকে আমরা দেখি, D7 এর নবম ভাব থেকে আমরা দেখি আমাদের নাতি বা নাতনি, মানে পুত্রের পুত্র বা কন্যা, প্রথম পুত্র বা প্রথম, মানে গ্র্যান্ডসন যাকে বলি আমরা। আশা করি বোঝাতে পেরেছি আমি। মোটামুটি আমি চেষ্টা করেছি আমার নলেজে যতটা আছে আমি সন্তান নিয়ে আলোচনা করেছি। তো সন্তানের জন্ম, সম্পর্ক ইত্যাদি। এবার বিষয়টা হচ্ছে যে সন্তানের যদি পড়াশোনা বিচার করতে হয়, সেটা তো আলাদা জায়গা, ঠিক আছে? সন্তানের পড়াশোনার জায়গা তো আমরা দেখব পঞ্চম চতুর্থ থেকে দেখব। অবশ্যই D7 চার্ট, সন্তানের চার্ট যাবেন, বড় সন্তানের জায়গা পঞ্চম ভাবে যাবেন, পঞ্চম ভাবের চতুর্থে যাবেন, তাহলে পড়াশোনার জায়গাটা বেরিয়ে যাবে। D1 এর চার্টের মধ্যে বিচার করবেন না, ওখান থেকে সন্তানের
জন্মটা বোঝা যাবে, বাট সন্তান সম্পর্কে যাবতীয় তথ্য যদি পেতে চান সঠিকভাবে, তাহলে D7 চার্টেই যেতে হবে। এটা হচ্ছে কথা। বলেন কার কি ধারণা বা স্যার সন্তান, স্যার সন্তান এই পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, ওটা কি বোঝা যায়? সন্তান সম্পর্কে পুত্র হবে না কন্যা হবে, সন্তান কটা হবে, কয় ভাই বোন থাকবে, সবই বলা যায়, কিন্তু খুবই আলাদা মেথড। ওটা ডিভিশনাল চার্টে গিয়ে শিখতে হবে, ওটা এখন এখানে হবে না, ওটা খুব ক্রিটিক্যাল হবে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে। স্যার ওই অবৈধ সন্তান ওইটা 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 কি এখানে দেখা যায় স্যার? কেন দেখা যাবে না? অবশ্যই দেখা যাবে। অবৈধ সন্তান যখন হবে আমাদের, অবশ্যই সন্তানের জন্ম হবে, আমরা D1 থেকে দেখি, এটা D1 থেকে দেখি, ঠিক আছে? যদি হ্যাঁ দেখা স্যার, যায়, বলেন স্যার। যদি দেখা যায় যে যদি দেখা যায় যে D1 এর পঞ্চম পতি, ঠিক আছে, পঞ্চম পতির সঙ্গে তৃতীয় পতি সংযুক্ত আছে, মানে পঞ্চম ভাবের সঙ্গে থার্ড হাউসের একটা সম্পর্ক তৈরি হয়েছে, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে সপ্তম ভাব কোনোভাবে জড়িয়ে নেই, শুক্র কোনোভাবে জড়িয়ে নেই। সপ্তম ভাবের সঙ্গে সপ্তম ভাব কোনোভাবে জড়িয়ে নেই। আবার বলি, পঞ্চম ভাবের সঙ্গে থার্ড হাউসের কানেক্ট আছে, বা সপ্তম ভাবের সঙ্গে কোনোভাবে জড়িয়ে নেই, তাহলে সেক্ষেত্রে অবৈধ সন্তান হতে পারে। আমরা অনেক সময় দেখি যে আমাদের বাড়িতে বউ আছে, সন্তান আছে, আবার তাছাড়াও কিন্তু কোনো কোনো জাতকের বাইরে পরনারীর থেকে অবৈধ সন্তান হয়ে থাকে। সেক্ষেত্রে অবশ্যই D7 চার্ট এখানে প্রযোজ্য। আপনি যখনই দেখবেন যে D1 এর পঞ্চম পতি, আবার বলি, D1 এর পঞ্চম পতি D7 এর লগ্নে এসে হাজির হয়েছে, তখনই বুঝতে হবে যে অবৈধ সন্তানের একটা ব্যাপার ঘটে গেছে। এখানে কিছু করতে হবে না, শুধু পঞ্চম পতিকে আমরা D7 এর লগ্নে দেখব, কিন্তু ওখানে থাকতে হবে, কিন্তু পীড়িত অবস্থায় থাকতে হবে, শুভ অবস্থায় যেন ধারণ না হয়, তাহলে একটা অবৈধ সন্তানের জায়গা তৈরি হবে। আশা করি বোঝাতে পেরেছেন কি? হ্যাঁ স্যার, বুঝতে বলেন। পারছি স্যার। সন্তানের জায়গাটা ভালো করে লিখে রাখবেন, প্র্যাকটিস করতে হবে জায়গাটা। সন্তান মেল হবে না ফিমেল হবে, সন্তান কটা হবে সবই বলা সম্ভব, কিন্তু এটা ভারী কঠিন জায়গা, ওটার নলেজ আরো লাগবে, অনেক কঠিন হিসাব, ওখানে না যাওয়াই ভালো। তবে পুরনো যারা হস্ত বিশারদ এবং তৎকালীন বয়স্ক পুরনো জ্যোতিষী, তারা কাদের সুবিধার জন্য একটা কি বলবো অবৈজ্ঞানিক আনকরা একটা পদ্ধতি ওরা মেনে নিত, ঈশ্বরের উপর নির্ভরশীল ছিল, ওরা যুক্তিবাদী ছিল না, জ্যোতিষটাকে ওরা সায়েন্টিফিক ভাবে নিত না। আর সেই সময় লোকেরা ধর্মের প্রতি অন্ধবিশ্বাস ছিল। বর্তমানে সেটা যদিও অচল,
D1 চার্টের মধ্যে পঞ্চম ভাবের মধ্যে যতগুলো গ্রহ থাকবে, ততগুলো সন্তান ওরা বলবে। কিন্তু বর্তমানে তো এটা ঠিক না। যার পঞ্চমে কোনো গ্রহ নাই তার কি সন্তান নেই? তো এই মেথডটা মোটেই ভালো না। আমি এগুলো পেয়েছি, সব বই পড়তে গিয়ে আমি এই সমস্ত আলোচনা পেয়েছি, কত আলোচনা পেয়েছি সেটা। রীতা দেবী বলেন। স্যার এই নবংশকের বিষয়টা কি এখন আলোচনা করবেন নাকি স্যার পরবর্তীতে? নপুংসকের প্রশ্ন এখানে আসবে না। এখানে কি করে আসবে? আমি তো সপ্তম নিয়ে আলোচনা করছি আজকে, মানে D7 চার্ট নিয়ে আলোচনা করছি, মানে আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। নপুংসকের জায়গাটা রয়েছে বিবাহিতের জায়গায় রয়েছে। ও হ্যাঁ, সন্তান প্রসঙ্গে আরেকটা মেসেজ দেওয়া দরকার আমি মনে করি। সেক্ষেত্রে আপনারা যখন স্বামী স্ত্রী আসবে সন্তানের বিষয় নিয়ে, অবশ্যই স্বামীর থেকে স্ত্রীর শখটাকে বেশি গুরুত্ব দেবেন। স্বামীর শখের থেকে স্ত্রীর শখটাকে বেশি গুরুত্ব দেবেন সন্তান জন্মের ব্যাপারে। তবে স্বামীকে একদম পাশে একদম ফেলে রাখবেন না, কারণ স্বামী হচ্ছে বীজ, সন্তানের বীজ, আর স্ত্রী হচ্ছে সন্তানের ক্ষেত্র, জন্ম ধারণের ক্ষেত্র। মাথায় রাখতে হবে এটা। তো আমরা সন্তান জন্মের ব্যাপারে অবশ্যই ফিমেল চার্টটাকে বেশি গুরুত্ব দেব।